স্যার, আমাদের গুরুজি যেহেতু আজকে একটু বিজি থাকে, শুরু করুন। নমস্কার সবাইকে। আজকে ক্লাস হ্যাঁ, হচ্ছে নমস্কার স্যার। 10 স্যার নম্বর নমস্কার ক্লাস। স্যার। হ্যাঁ, নমস্কার। লগ্ন সাপেক্ষে শুভাশুভ গ্রহ ও তার প্রয়োগ বিধি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সবাই একটু খাতা কলম নিয়ে নিন, একটু এগুলো নোট নিতে হবে। আর নোট করলেই শুধু চলবে না, আজকে যে বিষয়টা আপনারা নোট করবেন এটা আপনাদের সারা জীবনের জ্যোতিষ চর্চার ক্ষেত্রে আহ, অনতি মানে খুব বেশি পারফেক্টলি এটা আপনাকে ব্রেনে নিতে হবে, কারণ এটা ছাড়া, এই তত্ত্বটা ছাড়া আপনি জ্যোতিষ বিচার করতে পারবেন না। এটা হচ্ছে তত্ত্বগত, যে আপনার শুভাশুভ, সেই তত্ত্বগত শুভাশুভ, সেই বিষয়টাকে যদি আপনার আত্মস্থ করতে না পারেন তাহলে জ্যোতিষ বিচার করতে পারবেন না। উল্টাপাল্টা বিচার করবেন, সম্মানহানি ঘটবে, 2-4 বছর হয়তো ধান্দাবাজি করা যাবে, কিন্তু তারপরে আর জ্যোতিষ করা যাবে না। কিন্তু আজকের ক্লাসটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনারা এই নোটটা করুন, শুধু নোট না, সেটা যত দ্রুত সম্ভব সেটা আত্মস্থ করুন। অর্থাৎ 12টি যে লগ্ন আছে আমাদের, সে 12টি লগ্নের আমরা তো এমনিতে গ্রহের মিত্রা মিত্র চক্র পেয়েছি, অর্থাৎ কোন গ্রহের শুভ গ্রহ কোনটা আর কোন গ্রহের মানে সমগ্রহ কোনটা, শত্রু গ্রহ কোনটা, এটা আমরা পেয়েছি। কিন্তু যখনই আমরা লগ্ন নিরূপণ করব, মানে লগ্নকে আমরা আহ, বসিয়ে দেব এই দ্বাদশ ভাবের মধ্যে, কোনো একটি ভাবে লগ্ন বসিয়ে দেব, তখন ওই লগ্ন সাপেক্ষে যে 9টি গ্রহ আছে তার কিছুটা শুভ হবে, কিছুটা অশুভ হবে। আর কোন লগ্নে কোন কোন গ্রহ শুভ আর কোন লগ্নে কোন কোন গ্রহ অশুভ, সেটা মোটামুটি একটা ফিক্সড করা আছে। তো সেই বিষয়টাই আপনারা হচ্ছে লিখবেন। তো মেষ লগ্নের ক্ষেত্রে হচ্ছে শনি, শুক্র এবং বুধ পাপগ্রহ। মেষ লগ্নে বুধ, শুক্র, শনি পাপগ্রহ। স্যার শুক্র তো শুভ গ্রহ। এটা যা আর বলছি সেটাই লিখুন। আপনি লিখুন, প্রশ্ন থাকলে পরে করবেন। মেষ লগ্নে বুধ, শুক্র, শনি পাপগ্রহ। রবি, বৃহস্পতি শুভ গ্রহ। মেষ লগ্নে। হ্যাঁ, মেষ লগ্নে রবি, বৃহস্পতি শুভ গ্রহ। শুক্র মুখ্য মারক গ্রহ। মেষ লগ্নের মুখ্য মারক গ্রহ শুক্র। দাদা মুখ্য। মুখ্য মানে প্রধান মারক গ্রহ হচ্ছে শুক্র। মেষ লগ্নের প্রধান মারক গ্রহ শুক্র। গ্রহ মানে কি স্যার? কি মারক গ্রহ বলতে বিষয়টা স্যার সেটা একটু পরে বলবেন? বুঝবেন, সেটা আগে পরে নোট বুঝবেন, করুন, যা লিখার আগে আগে লিখুন। নোট করুন। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমার একটু ব্যক্তিগত কাজের কারণে দেরিতে মিটিং এ প্রবেশ করলাম, ক্ষমা করবেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি এখন নোট করুন। হ্যাঁ, নোট করে নিন। শুক্র প্রধান মারক গ্রহ লিখেছেন। লিখেছি। বৃহস্পতি এবং শনির যোগ যোগকারক হবে না। মেষ লগ্নে বৃহস্পতি এবং শনির যোগ যোগকারক হবে না। স্যার বৃহস্পতি শনি কি যুক্ত, মানে যুক্তি হিসেবে? হ্যাঁ, বৃহস্পতি শনির যোগ হলে সেটা যোগকারক হবে না। যা লিখেছেন তার শ্লোকটা হচ্ছে এরকম: মন্দ সৌম্য সীতা পাপা শুভ গুরু দিবাকর ন শুভং যোগ মাতৃণ প্রভবচ্ছিনি জীবয়ু। অর্থাৎ মেষ লগ্নে মন্দ মানে হচ্ছে শনি, সৌম্য মানে হচ্ছে চন্দ্রের পুত্র বুধ, আর সীতা মানে মন্দ সৌম্য সীতা, সীতা মানে হচ্ছে শুক্র, পাপা মানে এই তিনটা হচ্ছে পাপা গ্রহ। শুভ গুরু দিবাকর, গুরু মানে হচ্ছে বৃহস্পতি, আর দিবাকর মানে হচ্ছে সূর্য। শুভ গুরু দিবাকর ন শুভং যোগ মাত্রেন প্রভবচ্ছিনি জীবয়ু। ন শুভং মানে শুভ হবে না, জীব মানে হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি এবং শনির যে যুগ, বিষয়টা সেই যুগটা শুভ হবে না। স্যার, বিষয়টা আরেকবার জিজ্ঞেস করছি স্যার। ম্যাচ লগ্নে বৃহস্পতি এবং শনি যোগকারক হবে না, এটা বলছেন না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। ঠিক আছে স্যার। স্যার, স্যার আপনাকে একটা বিশেষ প্রণাম স্যার, এই বিষয়টা বঙ্গার্থ করার জন্য স্যার।
না, ওইটা আপনারা পরবর্তীতে আপনারা যখন বইটি পড়বেন তখন সেটা পেয়ে যাবেন। অনেকেই তো আপনাদের মধ্যে অনেকেই রেফারেন্স চায় যে আমরা রেফারেন্স দেবো কিনা, তো আজকে একটা রেফারেন্স দিয়ে দিলাম শ্লোকের। জি স্যার, কারণ এটা স্যার কখনো কোথাও শুনিনি স্যার, এই শিক্ষা জীবনে প্রথম স্যার, এটা মানে বঙ্গানুবাদ সহ স্যার পাইলাম স্যার। এখন বঙ্গানুবাদ গুলো লিখবেন, তারপরে জি বিশ্বলগ্নে স্যার। লিখুন। স্যার এই মেষ লগ্নের পাপগ্রহ শনি শুক্র বুধ আর শুভ গ্রহ রবি বৃহস্পতি মারক শুক্র নাকি স্যার? হ্যাঁ, মারক শুক্র। আচ্ছা মারক শুক্র। আর আচ্ছা বৃহস্পতি এবং শনির যোগ যোগ করা হবে না। বৃহস্পতি এবং শনি যোগ করা হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শ্লোকটা কি লেখা লাগবো? শ্লোকটা পরবর্তীতে আপনারা সংগ্রহ করে নেবেন। স্যার এটা বৃহস্পতি এবং রবি শুভ গ্রহ। হ্যাঁ হ্যাঁ জেকে দেব স্যার, আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ স্যার। আমাদের সকল শিক্ষার্থীদের একটি কথা স্মরণ করিয়ে দিতে হবে যে যে কোনো ক্লাসে উপস্থিতি থাকতে গেলে আজকের ক্লাসটা নোট অবশ্যম্ভাবী, সেই অনুযায়ী শ্লোকটা অবশ্যম্ভাবী নয়, কিন্তু এটি ছাড়া কোনো ক্লাসই করা যাবে না অদূর ভবিষ্যতে, এমনকি জ্যোতিষও করা যাবে না সেই ক্লাসটি আজকের। অর্থাৎ সেইভাবে গুরুত্ব সহকারে আগে লিখে নিন, নেওয়ার পরে আপনারা সবাই লিখে নেওয়ার পরে শ্লোক যদি দরকার হয় গ্রুপে দিয়ে দিলে আপনারা লিখে নিয়ে। তবু আজকের ক্লাসটা একেবারে সারা জীবনের জ্যোতিষে পা দেওয়া থেকে মৃত্যু পর্যন্ত এটি লাগবে। নমস্কার কেসি স্যার। সেইভাবে এই বিষয়গুলো কেন, বিশেষ করে কেন যোগকারক, একটি গ্রহ মেষলগ্ন সাপেক্ষে কেন বুধ শুক্র মেষলগ্ন সাপেক্ষে হ্যাঁ বুধ শুক্র শনি কেন পাপ হলো, তারপর হচ্ছে রবি বৃহস্পতি কেন শুভ হলো, শুক্র কেন মারক হয়েছে, এই যে ধনপতি সপ্তমপতি সে মারক কেন হয়েছে, এইগুলো স্যারের কাছ থেকে বুঝে নিন আপনারা। কিন্তু এই ধরেন সময়কে কাজে লাগান আপনারা, এটি হচ্ছে বিষয়। এই ক্লাসটা সারা জীবন আপনাদের লাগবে, এটা পকেটে না থাকলে জ্যোতিষ করা যাবে না। নমস্কার গুরুজি। হ্যাঁ শুভ বিজয়া। আমি কিন্তু থাকছি না, আমি নমস্কার স্যার। রেকর্ডের জন্য শুধু এখানে চালু থাকছে, আপনারা ক্লাস করেন। নমস্কার হ্যাঁ স্যার নমস্কার। স্যার হ্যাঁ নমস্কার স্যার হ্যাঁ জেকে দেব স্যার শুরু করেন। এবার লিখুন বৃষলগ্ন, বৃহস্পতি শুক্র পাপগ্রহ। বৃষলগ্নে বৃহস্পতি এবং শুক্র পাপগ্রহ। হ্যাঁ স্যার বৃহস্পতি শুক্র পাপগ্রহ। রবি এবং শনি শুভ গ্রহ। রবি শনি শুভ গ্রহ। শনি একমাত্র রাজ্যকারক গ্রহ এই বৃষলগ্নে। শনি স্যার শনি একমাত্র কি বললেন? রাজ্যকারক গ্রহ, বৃষলগ্নে শনি একমাত্র রাজ্যকারক গ্রহ। আর লিখছেন? স্যার মারক গ্রহ। হ্যাঁ স্যার মারক গ্রহ। অন্যান্য গ্রহ মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবে। হ্যাঁ স্যার অন্যান্য গ্রহ মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবে। মারক লক্ষণাক্রান্ত হলে। লক্ষণাত্মক স্যার লক্ষণাত্মক মনে থাকে স্যার। স্যারের যেটা বলছে এটাই লেখেন। আরে প্রয়োগ বিধি তো সাইডে লেখা আছে না আজকের ক্লাসের সাইডে, তাহলে হ্যাঁ স্যার। আপনারা এত হতাশ এখন হচ্ছেন তো। প্রশ্ন না করে আগে নোট করুন, স্যার সবই জানবেন, সবই দেওয়া হবে। কি বলছেন অন্যান্য গ্রহ? মারক লক্ষণাক্রান্ত হলে মানে মারক হবে আর কি। আপনারা ধৈর্য ধরে লিখুন জিনিসটা। আপনাদেরকে যদি আমরা শিখাতে ব্যর্থ হই তাহলে আমাদের মানে ওই যে আজকে এই যে আপনার শিডিউলটা আপনাদের এই বছরের সেটাই নষ্ট হয়ে যাবে।
স্যার কি যেন বললেন, মারক কারা মারক গ্রহ হবে? মারক লক্ষণ মারক আক্রান্ত হলে, লক্ষণ আক্রান্ত। মারক লক্ষণ আক্রান্ত হলে, মারক লক্ষণ আক্রান্ত হলে। এইটা ক্লাসটা অনেক লম্বা, এজন্য আমরা মাঝে মাঝে কথা না বলি, আমরা কথা বলবো একদম শেষে। লক্ষণাক্রান্ত হলে মারক হবে। মারক হবে। লক্ষ্য আক্রান্ত। আপনার যখন জ্বর হবে তখন কি বুঝবেন? আপনার চোখ লাল হয়ে যাবে। আপনার চোখ লাল দেখে আপনার মা বলবে যে তোমার কি জ্বর হলো নাকি বাবা? ওই লক্ষণ হচ্ছে সেই চোখটা লাল হয়ে গেল, ওই লক্ষণ আক্রান্ত। যখন মারক লক্ষণ আক্রান্ত, কিভাবে মারক লক্ষণ আক্রান্ত হবে সেটা পরে বলবো, আগে সূত্রটা লিখে নিন। সূত্রটা স্যার আপনি অনুমতি দিলে আমি বলে দিতে পারি, আপনি একটু অন্য কিছু সাজান। হ্যাঁ বলুন, মিথুন লগ্নটা হ্যাঁ, নমস্কার স্যার। মিথুন লগ্নের লেখেন আপনারা রবি মঙ্গল বৃহস্পতি পাপ। আরেকবার বলুন স্যার। মিথুন লগ্নে রবি মঙ্গল বৃহস্পতি পাপ, রবি মঙ্গল বৃহস্পতি পাপ। পাপ গ্রহ স্যার, হ্যাঁ, লেখছি, লেখা আছে, ঠিক আছে বলেন। লিখছেন? হ্যাঁ স্যার লিখছি, হ্যাঁ। শুক্র একমাত্র শুভ গ্রহ। শুক্র শুভ গ্রহ। এখানে চন্দ্র কিন্তু মারক নন। চন্দ্র মারক নয়। হ্যাঁ, শনির সাথে বৃহস্পতি যোগ কারক নয়। স্যার এখনই তো উল্টো পাল্টা হয়ে গেল, একটু আগে জেকে স্যার বললেন, আপনি বলছেন উল্টো কথা, তাহলে কেমন হলো? এটা মিথুন লগ্ন, মিথুন লগ্ন। সরি, এটা মিথুন লগ্ন। চন্দ্র মারক নয়, তখন আপনি কি কি বললেন? বলেছেন? স্যার কোনো ভুল বলে নাই, আপনি আপনি উল্টা পাল্টা বলছেন কেন? স্যার তো ঠিকই বলেছেন। মিথুন লগ্ন হচ্ছে ভৌমজীব সীতা পাপা শুভ গুরু দিবা, আপনার হচ্ছে ভৌমজীব, এবং আপনার হচ্ছে ভৌম মানে হচ্ছে কি মঙ্গল, মঙ্গল, জীব মানে বৃহস্পতি। ঠিক আছে, তো উনি কি বলছে? মঙ্গল বৃহস্পতি পাপক ওই লগ্ন শুনতে ভুল হয়েছে। এটা তো প্রথমেই লগ্ন সাপেক্ষে ক্লাস হচ্ছিল, কথা বুঝছেন? এটা হচ্ছে যে বিষয়। ঠিক আছে স্যার, হ্যাঁ বলুন। লগ্ন সাপেক্ষে কি আপনার সবাই মিথুন লগ্ন সাপেক্ষে সবাই কি লিখেছেন? দাদা আরেকটু রিপিট করবেন। আর একবার বলুন। আচ্ছা বলি, মিথুন লগ্ন সাপেক্ষে লেখেন রবি মঙ্গল বৃহস্পতি পাপ গ্রহ। হ্যাঁ পাপ গ্রহ লেখছি। শুক্র শুভ। শুক্র শুভ গ্রহ লেখছি। এরপরে হ্যাঁ, শনির সাথে বৃহস্পতি যোগকারক নয়। শনির সাথে বৃহস্পতি যোগকারক নয়। চন্দ্র স্বয়ং এখানে মারক হবে না। চন্দ্র স্বয়ং মারক হবে না। চন্দ্র মারক হবে না। দাদা আমি একটু প্লাস করে দিচ্ছি স্বপন দা। হ্যাঁ, অন্য আপনি একটু প্লাস করে দিচ্ছি আপনার কথার সাথে। লেখুন ঠিক আছে, স্যার। শুক্র মিথুন লগ্নে শুক্র একমাত্র মারক গ্রহ। শুভ গ্রহ লেখছেন, একমাত্র শুভ গ্রহ, একমাত্র শুভ গ্রহ, হ্যাঁ, স্যার। একমাত্র হ্যাঁ, শুভ স্যার। গ্রহ মিথুন লগ্নের আপনার হচ্ছে শুক্র। আর চন্দ্র মারক হবে না, কিন্তু মারক লক্ষণ আক্রান্ত হলে মারক হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলতেছিলাম লাস্টের লাইনে। অন্য মারক লক্ষণাক্রান্ত সম্বন্ধীয় হলে অশুভপ্রদ ফল প্রদান করবে। হ্যাঁ হ্যাঁ, ন্যায়াম শাসে নিয়ন্তা শ্যান লক্ষণাত্মক। আপনার যখন পাপগ্রহ মানে পাপগ্রহ দ্বারা পীড়িত হবে, ঠিক আছে, তখন সে মারক হয়ে যাবে। মারক হবে। ঠিক আছে, তাহলে মিথুন চন্দ্র মারক হয় না। তাহলে মিথুন লগ্ন আপনাদের সবার ক্লিয়ার? হ্যাঁ তারপরটা বলুন। এবার হলে কর্কট লগ্ন। কর্কট লগ্ন। হ্যাঁ, বুধ শুক্র পাপ। বুধ শুক্র পাপ গ্রহ।
হ্যাঁ, পাপগ্রহ মঙ্গল ও বৃহস্পতি শুভ গ্রহ। মঙ্গল বৃহস্পতি শুভ গ্রহ। মঙ্গল একাই রাজ্য। মঙ্গল একে রাজ্যকারী গ্রহ। হ্যাঁ, শনি মুখ্য মারক। দাদা একটু আস্তে আস্তে বলবেন একটু ধীরে ধীরে বলুন স্যার। আচ্ছা আচ্ছা, আবার মঙ্গল বলি তাহলে। একটু স্লো বলতে হবে। আচ্ছা, স্লো বলতেছি। বুধ শুক্র পাপগ্রহ, বুধ এবং শুক্র। বুধ শুক্র পাপগ্রহ। বুধ শুক্র পাপগ্রহ। বৃহস্পতি মঙ্গল মঙ্গল বৃহস্পতি শুভ গ্রহ। মঙ্গল একাই রাজ্য। একে রাজ্যকারী গ্রহ। হ্যাঁ, শনি মুখ্য মারক গ্রহ। মুখ্য মারক গ্রহ। শনি মুখ্য মারক গ্রহ। এবার অন্যান্য পাপগ্রহ যদি মারক রক্ষণাক্রান্ত হয় তাহলে মারক হবে। আচ্ছা, শুভ গ্রহের পরেরটা শুভগ্রহের পরেরটা হচ্ছে যে মঙ্গল একাই রাজ্য কারক গ্রহ। এরপর শনি শনি একাই শেষের পয়েন্টটা শনি একাই, শনি হচ্ছে মুখ্য মারক, আর মঙ্গল হচ্ছে মঙ্গল একাই রাজ্যকারক গ্রহ। স্যার স্যার যে কে স্যার একবার বলেন স্যার, এইটাই তাহলে আমাদের লিখতে এবং হ্যাঁ, স্যার বুঝতে তো সুবিধা হয়। বলছেন, স্যার বলছেন তো, আমি তো ঠিক দিচ্ছি আছে স্যার, আপনাদেরকে। ঠিক আছে স্যার, বলেন, আপনি বলেন। শুনেন, দুজনে একই বলতেছেন, আপনার নোট করুন, আপনার নোটের দিকে মনোযোগ দিন, এটা বেসিক। এগুলো স্বপনদা বলুন, তারপরটা বলুন, সিংহলগ্ন বলুন। হ্যাঁ, সিংহলগ্ন বলেন। সিংহলগ্নে লগ্নের লাস্টে কি বললেন ওটা তো শোনা গেল না স্যার। বুধ শুক্র পাপগ্রহ। এটা খোলা খোলা কথা বলছেন যে সিংহলগ্ন 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 সিংহ সিংহলগ্নে, হ্যাঁ, সিংহলগ্নে বুধ শুক্র পাপগ্রহ। আবার আমাদের নেটে কানেকশনটা ঠিকভাবে আসতেছে না, শোনা যাচ্ছে না। সবাই কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পারলে বুধ শুক্র পাপগ্রহ সিংহলগ্নে। এবারে হবে সিংহলগ্ন, সিংহলগ্নে লিখবেন বুধ শুক্র পাপগ্রহ। মঙ্গল বৃহস্পতি শুভ গ্রহ। লেখা হয়েছে মঙ্গল বৃহস্পতি শুভ গ্রহ লেখছি। বৃহস্পতি ও শুক্রের সম্বন্ধ রাজ্যকারক হবে না। বৃহস্পতি ও শুক্রের সম্বন্ধ সমন্বয় রাজ্যকারক গ্রহ। সম্বন্ধ যোগ, বৃহস্পতি এবং শুক্রের যোগ। যোগ রাজ্যকারক হবে না। পাপ গ্রহটা কি কি স্যার আরেকবার বলেন। এখানে বিষয় যেটা যাচ্ছে, পাপ হচ্ছে যে পাপ গ্রহ কি কি? সিংহলগ্নে বুধ শুক্র পাপগ্রহ, মঙ্গল বৃহস্পতি শুভ গ্রহ। ঠিক আছে, ঠিক আছে স্যার। আর বৃহস্পতি শুক্রের যে যোগ, সেই যোগটা রাজযোগ হবে না। মারক রক্ষণাক্রান্ত হলে বুধ প্রভৃতি সহ অন্যান্য গ্রহগণ মারক হবেন। বুঝতে পারিনি দাদা। অন্যান্য গ্রহ মারক রক্ষণাক্রান্ত হলে মারক হবেন। শেষ পয়েন্ট একটু ক্লিয়ার করলে ভালো হয়, শেষ পয়েন্টটা।
অন্যান্য গ্রহ মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবেন। হ্যাঁ, এটাই। অন্যান্য গ্রহগণ মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবেন। এবার আসেন কন্যা লগ্ন। ক্লিয়ার হয়েছেন সবাই? সিংহ লগ্ন কি সবাই লিখতে পারছেন? লাস্টের লাইনটা একবার বলুন স্যার, কি অন্যান্য গ্রহ কি হলে পাপ গ্রহ হবে? অন্যান্য গ্রহগণ যদি মারক লক্ষণাক্রান্ত হয়, কথাটা তো একই। মারক লক্ষণাক্রান্ত যদি হয় তাহলে মারক হবেন। এগুলো স্যার বিশ্লেষণ করবেন, আমি শুধু আপনাদেরকে স্যারকে একটু সহযোগিতা করতেছি, যেহেতু স্যারকে কন্টিনিউ কথা বলতে হবে। আমি শুধু গ্রহের আপনাদের শুভ অশুভগুলো বলে তারপরে স্যারকে দিয়ে দেব। আপনারা কি লিখতে পারছেন নাকি আবার বলবো? বলুন, তুলা লগ্ন বলুন। কন্যা, কন্যা রয়ে গেছে। কন্যা স্যার, হ্যাঁ, কন্যা বলুন। কন্যা হচ্ছে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, পাপ গ্রহ। চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, পাপগ্রহ। একমাত্র শুভ গ্রহ লগ্নের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ, আবার বলুন তো একটু। কন্যা লগ্নের ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, পাপগ্রহ। পাপগ্রহ। হ্যাঁ, তারপর শুভ, একমাত্র শুভ গ্রহ শুক্র। শুক্র, শুক্র, শুক্র একমাত্র শুভ গ্রহ। হ্যাঁ, শুক্র এবং বুধের সম্বন্ধ রাজ্য কারক এত কম দিলে কেমনে হবে? শুক্র এবং বুধের, হ্যাঁ, শুক্র এবং বুধের সম্বন্ধ রাজ্যকারক হবে। কি বলছিলাম ওখানে, কি বলছিলাম সেটাই তো মনে নেই। সম্বন্ধ বা যুগ আপনারা যেভাবে লিখলে আপনারা নিজেরা ভালো বুঝবেন সেভাবে লিখুন, অসুবিধা নাই। মারক গ্রহ, হ্যাঁ, মারক গ্রহ বলেন। 230,000 টাকায় ধোয়া জল হবে দাদা। মারক গ্রহ কি? শুক্র। শুক্র মারক গ্রহ, বৃহস্পতি প্রধান মারক। আগে যা লিখছেন লিখেন। শুক্র শুভ গ্রহ লিখছেন লিখেন। এখন শুক্র মারক গ্রহ স্যার বলছে লিখতে, এটাও লিখুন। আমি তো শুক্র লিখলাম, তারপরে বৃহস্পতি প্রধান মারক গ্রহ নাকি? হ্যাঁ, শুক্র মারক গ্রহ এবং বৃহস্পতি প্রধান মারক গ্রহ। প্রধান মারক গ্রহ রিং সাইজে মাপ জানিয়ে এবং মঙ্গল সহ অন্যান্য গ্রহগণ পাপগ্রহ হলে মারক হবেন। মঙ্গল সহ অন্যান্য গ্রহ পাপগ্রহ হলে মারক হবেন। মঙ্গল সহ অন্যান্য পাপগ্রহগণ মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবেন। হলে মারক হবেন। এটা সবাই লিখেছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, লিখছি। শেষের লাইনটা আরেকবার, শেষের লাইনটা আরেকবার। মঙ্গল সহ অন্যান্য যে পাপগ্রহ আছে তারা যদি মারক লক্ষণাক্রান্ত হয় তাহলে মারক হবেন। এবার লেখেন তুলা লগ্ন। অন্যান্য পাপগ্রহ, স্যার, অন্যান্য পাপগ্রহ মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবেন। স্যার পরে বুঝে দিয়ে দিন, সমস্যা নাই, লিখতেছি। স্যার লাস্ট লাইনটা অন্যান্য পাপগ্রহ মারক আক্রান্ত হলে মারক হবে না অন্যান্য গ্রহ মারক আক্রান্ত হলে মারক হবে? পাপগ্রহ। মঙ্গল সহ অন্যান্য গ্রহ মারক আক্রান্ত হলে তাহলে মারক হবে। হ্যাঁ, ক্লিয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ, বলুন। এবার তুলা লগ্ন। তুলা লগ্ন আসেন। হ্যাঁ, বলুন। রবি, মঙ্গল, বৃহস্পতি, পাপ গ্রহ। রবি, মঙ্গল, বৃহস্পতি, পাপ গ্রহ। আচ্ছা। হ্যাঁ। শনি, বুধ, শুভ গ্রহ। শনি, বুধ, শুভ গ্রহ।
শনি একাই রাজ্যকারক গ্রহ। শনি একটু স্লো বলবেন প্লিজ। শনি একাই একাই রাজ্য। শুভ গ্রহ কে বললেন স্যার? শনি। আবার বলি, আবার বুধ প্রথম শনি শুভ থেকে গ্রহ, বলি, বুধ শনি শুভ গ্রহ। শনি একাই রাজ্যকারক গ্রহ। আমি তো ধীরে ধীরে বলতেছি, আপনাদের কি অসুবিধা হচ্ছে? একটু অসুবিধা হচ্ছে, আর একটু স্লো বললে একটু ভালো আস্তে শোনা হয়। যাচ্ছে স্যার। একটু স্লো বললে ভালো হয়। আচ্ছা, আমি বলতেছি, আবার স্লো করে বলতেছি। রবি, মঙ্গল, বৃহস্পতি পাপ গ্রহ তুলা লগ্নের ক্ষেত্রে। এটা লিখেছেন? লিখেছি। লেখা হয়েছে শনি, বক্তব্য। শনি বুধ শুভ গ্রহ। শনি 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 বুধ শুভ গ্রহ। শনি একাই রাজ্যকারক গ্রহ। শনি একাই রাজ্যকারক গ্রহ, ঠিক আছে। চন্দ্র বুধের সম্বন্ধ রাজ্যকারক হয়। শনি চন্দ্র চন্দ্র বুধের সম্বন্ধ অথবা চন্দ্র বুধ রাজ্যকারক হয়, এটা লেখেন। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। চন্দ্র বুধ রাজ্য হয়। চন্দ্র বুধ। মঙ্গল মারক গ্রহ। মঙ্গল মারক গ্রহ। আর বৃহস্পতি সহ অন্যান্য গ্রহগণ মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবেন। আপনাদের লিখতে কি এখন কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলেন, আবার বলছি। আরেকবার বলুন। আমি কি আমার বলবো? হ্যাঁ স্যার, হ্যাঁ, মঙ্গল বলুন। ছাড়া অন্যান্য কি পাপ গ্রহ কি শুধু বলুন না একটু। তুলা লগ্নের ক্ষেত্রে আপনারা ইয়ে করে দেখেন, চোখ বুলিয়ে দেখেন। রবি, মঙ্গল, বৃহস্পতি পাপ গ্রহ। পাপ গ্রহ, ঠিক আছে। শনি বুধ শুভ গ্রহ। শুভ গ্রহ। শনি একাই রাজ্যকারক গ্রহ। শনি একে রাজ্যকারক গ্রহ। চন্দ্র ও বুধের সম্বন্ধ রাজ্যকারক হয়। হয়। এখানে মঙ্গল মারক গ্রহ, আবার লিখেন মঙ্গল মারক। মঙ্গল মারক, ঠিক আছে। হ্যাঁ, তারপরে অন্যান্য গ্রহগণ মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবেন। বৃহস্পতি সহ ছিল না? বৃহস্পতি সহ অন্যান্য গ্রহ। হ্যাঁ, বৃহস্পতি সহ অন্যান্য গ্রহগণ পাপ গ্রহগণ লিখবেন, পাপ। হলে মারক হবে। মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবেন। স্যার এখানে স্যার মানে প্রত্যেক লগ্নে কি ওই পাপ গ্রহ মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবে? হ্যাঁ 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 হ্যাঁ। ও ঠিক আছে। এটা লগ্ন বলছে ভিত্তিক, নাকি আপনার লগ্ন প্রত্যেক ভিত্তিক লগ্ন আলাদা কথা বলে আছে। নাই? স্বপন 1 মিনিট। লগ্ন ভিত্তিক আলাদা আছে। আপনি হচ্ছে এই প্যাচপুস লাগায় মানুষকে বিভ্রান্ত করবেন না সবাইকে। যা আপনি ভুল লিখলে পরে এটা আলোচনার সময় সংশোধন করতে পারবেন। প্রত্যেক লগ্নে তো বলে নাই, এক একটা লগ্নে এক রকম কথা বলা হচ্ছে। প্রত্যেক লগ্নে এটা বলা হয় প্রত্যেক লগ্নে তো এই কথা বলা হয় নাই, মানে পাপগ্রহ মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবে। এটা কি প্রত্যেক লগ্নে এটা বলা হয়েছে নাকি? তাহলে তিনি তো বিভ্রান্ত করতেছেন সবাইকে। না, ওরকম আপনি হবে না বুঝলে যখন আলোচনা হবে বিষয়টা নিয়ে পরে, তখন আবার প্রশ্ন করবেন। সুযোগ তো আছে 3 ঘন্টা ক্লাস, কিন্তু বিভ্রান্ত করবেন না। আচ্ছা, আমি এটা করে শেষ করে দিচ্ছি স্যার। আর 3টা গ্রহ আছে। হ্যাঁ হ্যাঁ, দাদা করুন, নোটটা দিয়ে দিন আগে। হ্যাঁ, এখন লেখেন বৃশ্চিক লগ্ন। হ্যাঁ বলুন। হ্যাঁ, মঙ্গল বুধ শুক্র পাপগ্রহ। মঙ্গল বুধ শুক্র পাপগ্রহ। বৃহস্পতি ও চন্দ্র শুভ গ্রহ।
বৃহস্পতি ও চন্দ্র শুভ গ্রহ। আচ্ছা, হ্যাঁ, রবি ও চন্দ্রের সম্বন্ধ রাজ্যকারক। রবি রবি ও চন্দ্র যোগ সম্বন্ধ রাজ্যকারক। রাজ্যকারক। বৃহস্পতি মুখ্য মারক গ্রহ, রাহু মারক গ্রহ। রাহু ও বৃহস্পতি আমি বলছি যে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বৃহস্পতি মুখ্য মারক গ্রহ, মুখ্য মারক গ্রহ। তারপরে রাহু ও মারক লিখবেন। আচ্ছা, রাহু ও মারক, ঠিক আছে। হ্যাঁ, প্রধান মারক হচ্ছে বৃহস্পতি। হ্যাঁ, বৃহস্পতি মুখ্য মারক গ্রহ, রাহু মারক গ্রহ। রাহু ও মারক গ্রহ, ঠিক আছে। হ্যাঁ, বুধ প্রভৃতি অন্যান্য গ্রহগণ পাপগ্রহ মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবেন, বুধ সহ। বুধ সহ। শেষের লাইনটা আর একটু বলুন। বুধ সহ অন্যান্য গ্রহগণ মারক লক্ষণাক্রান্ত হলে। ঠিক আছে। এখন ক্লিয়ার হয়েছেন আপনারা? ঠিক আছে, ঠিক আছে। এবার আসেন ধনু লগ্ন। ধনু লগ্ন। একমাত্র শুক্র হচ্ছে যে পাপগ্রহ। ধনু লগ্নে শুক্র একমাত্র পাপগ্রহ। পাপগ্রহ, শুক্র পাপগ্রহ। মঙ্গল ও রবি শুভ গ্রহ। মঙ্গল ও রবি শুভ গ্রহ। হ্যাঁ, লিখছেন? সবাই লিখছেন? হ্যাঁ, লেখছি। রবি ও বুধের সম্বন্ধ রাজ্যকারক। রবি ও বুধের যোগ রাজ্য। শনি মারক গ্রহ। শনি মারক। শুক্র সহ অন্যান্য পাপগ্রহগণ মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবেন। শুক্র সহ অন্যান্য সেটা বুঝি নাই। শুক্র সহ অন্যান্য পাপগ্রহগণ মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবেন। পাপগ্রহ সহ মারক হবেন। সবাই লিখছেন? জি, মঙ্গল ও রবি শুভ গ্রহ। এরপর একটা স্যার একটু দয়া করে বলে দিন। মঙ্গল ও রবি শুভ গ্রহ, বুধ ও রবি সম্বন্ধ রাজ্যকারক। রবি ও বুধের সম্বন্ধ রাজ্যকারক লিখেছেন। তার শনি মারক, এটা লিখেছেন? জি স্যার। আচ্ছা, শুক্রাদি সহ শনি মারক গ্রহ। অন্যান্য গ্রহগণ লেখা হয়েছে। মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবেন। এবার আসেন মকর লগ্ন। মকর। হ্যাঁ, চন্দ্র মঙ্গল বৃহস্পতি পাপ গ্রহ। চন্দ্রমঙ্গল বৃহস্পতি পাপ গ্রহ। আচ্ছা, মকর লগ্নে চন্দ্র মঙ্গল বৃহস্পতি পাপ গ্রহ। লিখতেছেন আপনারা? চন্দ্রমঙ্গল বৃহস্পতি পাপগ্রহ লিখছি। বুধ শুক্র শুভ গ্রহ। আপনি আবার একটা বলুন তো। চন্দ্র মঙ্গল বৃহস্পতি পাপগ্রহ। পাপগ্রহ লিখছি।
বুধ এবং শুক্র শুভ গ্রহ। বুধ শুক্র শুভ গ্রহ লিখছি। শনি স্বয়ং মারক গ্রহ। শনি স্বয়ং মারক গ্রহ। মারকন যেটা খুশি এটা লেখেন। রাহু মারক লেখেন, তাতে রাহু মারক লেখেন। লিখেছেন শনি স্বয়ং মারক গ্রহ, রাহু মারক গ্রহ। হ্যাঁ, শুক্র একাই রাজ্যকারক। রাজ্যকারক। হ্যাঁ, পাপ গ্রহগণ মারক লক্ষণাক্রান্ত হলে শনি পরবর্তীতে মারক হন। বুঝলাম না স্যার, একবার বলুন। পাপগ্রহগণ যদি পাপগ্রহগণ, আমি এক লাইন করে বলছি, পাপগ্রহগণ মারক লক্ষণাক্রান্ত হলে শনি পরবর্তী মারক হন। লিখে ফেলেন, আপনাদের প্রশ্ন থাকলে জয়ন্ত স্যার ব্যাখ্যা করে দেবেন। লেখা হয়েছে আপনাদের। হ্যাঁ লেখা হয়েছে স্যার, সবাই লেখা হয়েছে। হ্যাঁ লেখা হয়েছে। এবার আসেন কুম্ভ লগ্ন। আমি ধীরে ধীরে বলতেছি। চন্দ্র, মঙ্গল ও বৃহস্পতি পাপগ্রহ। কুম্ভ লগ্নের ক্ষেত্রেও চন্দ্র মঙ্গল বৃহস্পতি পাপগ্রহ। হ্যাঁ, শুক্র একমাত্র শুভ গ্রহ। লিখেছেন লিখতে পারছেন আপনারা? লিখেছি। বলেন। আবার বলছি, চন্দ্র, মঙ্গল ও বৃহস্পতি পাপ গ্রহ। 1 ঘন্টা হয়ে গেছে, 9টা বেজে গেছে। দেখেন, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি পাপ গ্রহ। শুক্র একমাত্র শুভ গ্রহ। শুক্র একমাত্র শুভ গ্রহ। হ্যাঁ, শুক্র ও মঙ্গলের সম্বন্ধ রাজ্য হন। শুক্র ও মঙ্গলের তো রাজ্য। বৃহস্পতি মারক গ্রহ। বৃহস্পতি মারক গ্রহ, ঠিক আছে। হ্যাঁ, অন্যান্য গ্রহগণ মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবেন। তার রাজ্যের বিষয়টা আবার বলুন। আমি প্রথম থেকে আবার বলছি সবার উদ্দেশ্যে। চন্দ্র, মঙ্গল ও বৃহস্পতি পাপগ্রহ। শুক্র একমাত্র শুভ গ্রহ। শুক্র একমাত্র শুভ গ্রহ। শুক্র ও মঙ্গলের সম্বন্ধ রাজ্য হবেন। ঠিক আছে, ঠিক আছে, লিখছি। বৃহস্পতি মারক গ্রহ। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি মারক গ্রহ। অন্যান্য গ্রহগণ মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবেন। ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ, এখন মীন লগ্ন। মীনে আছেন সর্বশেষ। স্যার, অন্যান্য গ্রহগণ নাকি অন্যান্য পাপ গ্রহগণ? মানে সব জায়গায় তো পাপ অন্যান্য পাপ গ্রহগণ। পাপ গ্রহগণ।
বাসা বাঁধবে, অযাচিত ঝামেলায় আশ্রয় দিবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বলুন মিল লগ্ন বলুন। হ্যাঁ, শনি, রবি, বুধ, শুক্র, পাপগ্রহ, 4টা গ্রহ। শনি, রবি, বুধ, শুক্র, পাপগ্রহ। পাপগ্রহ, চন্দ্র, মঙ্গল, শুভ। চন্দ্র, মঙ্গল, শুভ। হ্যাঁ, সবাই লিখেছেন। মঙ্গল ও বৃহস্পতির সম্বন্ধ রাজ্যকারক হন। আপনাদের জন্য দিনটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাই তো লাগাতার উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সেই সঙ্গে দীর্ঘদিনের পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ আদায় আসবে। তাছাড়া বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। মঙ্গল এখানে মারক নহেন। কর্মফল প্রাপ্ত হবেন, কর্মের সফল। মঙ্গল এখানে মারক নয়। হ্যাঁ, জ্ঞান, গরিমা, সভ্যতার ভিত মজবুত করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করাবে। এমনকি ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। তাই তো অন্যান্য গ্রহগণ জন্ম নক্ষত্র যদি মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবেন। কাটছেন, জুয়া খেলছেন, শেয়ার বাজারে বিনিয়োগ করছেন, ব্রোকারি করছেন, দালালি করছেন, অন্যান্য গ্রহ কি অন্যান্য পাপ গ্রহ? বারবার হুজুর খেয়েছেন, অন্যান্য পাপগ্রহ, পূরণ হবে। পাপগ্রহগণ মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবেন। ঠিক আছে, এবার আপনাদের প্রিয় জয়ন্ত স্যারকে আমি দিচ্ছি। জয়ন্ত স্যার, আপনি আসেন। আমি আপাতত এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে আপনারা সময় সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন গ্রহ রাজ্য বললেন? কোন গ্রহ রাজ্য? আমি আবার বলছি, মিল লগ্ন, শনি, রবি, বুধ, শুক্র, পাপগ্রহ। চন্দ্র, মঙ্গল, শুভ গ্রহ। মঙ্গল ও বৃহস্পতির সম্বন্ধ রাজ্য কারক হন বা রাজ্য কারক। সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম দর্শন করবে। তাছাড়া বহু গুণে গুণান্বিত করবে, প্রতিযোগিতায় জয়ী করবে। মঙ্গল এখানে মারক নহেন। উপদেশ লোকে শুনবে, যশ সম্মান দেবে। সেই সঙ্গে পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকবে। এমনকি বিশেষ করে হারানোর সম্পদ মঙ্গল মারক নয় না। অন্যান্য গ্রহগণ, অন্যান্য পাপগ্রহগণ যদি মারক লক্ষণাক্রান্ত হন তাহলে মারক হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধৈর্য সহকারে কিন্তু মানে লেখাটা লেখাইছেন। অনেক ধন্যবাদ আপনাকে, এবং খুব ভালো বলছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আরো একটু লিখতে পারেন। অনেক সুন্দর হয়েছে স্যার, অনেক ভালো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। লিখছেন সবাই? জি স্যার, ধন্যবাদ স্যার সবাইকে। আসছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, নমস্কার। আচ্ছা, আপনারা কি কেন্দ্রটি কোন কোন ভাবগুলোকে বলা হয় জানেন? স্যার স্যার জানি স্যার, জানেন? 1 হ্যাঁ স্যার। থেকে 7-10 হচ্ছে কেন্দ্রভাব, কেন্দ্রভাব। 1-5-9 হচ্ছে ত্রিকোণ, ত্রিকোণ। 3-10-11 হচ্ছে উপচয়, 3-10 উপচয়, 11। 6-8-12 হচ্ছে দুস্থান, 6-1-12 দুস্থান, 2-5-8 হচ্ছে পনপর, 2-5-8 পনপর, পনপর। 3-6-9-11 হচ্ছে আপক্লিন, 3-6-9 হচ্ছে আপক্লিন, আপক্লিন। রত্নবাহু প্রভু, আপনি একটু মিউট রেখে কথা বলবেন। আসলে আমরা আপনার কথা শুনতে যে মূল ক্লাসের আলোচনাটা লিখতে পারছি না, একটু সমস্যা হচ্ছে। স্যার এটা আবার একটু প্রথম থেকে বলেন, বোঝা যাইতেছে না।
1/4 হচ্ছে কেন্দ্রভাব। বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষ 1/5/9 হচ্ছে ত্রিকোণ ভাব। ফল দেবে। এমনকি সংকটে পড়লে 3-10-11 উপচয় ভাব। যদি বিশাখা হয়ে স্যার 1-4-7 বিশেষ করে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে। তো অনেক তাড়াতাড়ি 1/7-10 কেন্দ্রভাব। 1-4-7-10 কেন্দ্রপাপ। 1/5-9 ত্রিকোণ। ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা নতুন দিগন্ত উন্মোচন করবে। 3-10-11 উপচয়। রাশি ও বৃশ্চিক নিয়ে তো বৃশ্চিক রাশি 6-8-12 দুস্তান। তাদের জন্য 6-8-12 দুস্তান। 8-12 স্যার বানানটা একটু বলেন স্যার। দুস্তান। দন্তশয় অ আকার দন্তন। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক, স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে। সেই সঙ্গে মামলা 2-5-8 পর ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এমনকি বিশেষ করে স্যার 2-5-8 বলেন স্যার। আপনি ওই কেন্দ্র ত্রিকোণ লিখছেন তো, আজকের জন্য আমার কেন্দ্র ত্রিকোণই দরকার, আর সময় নষ্ট করলে এই ক্লাস আর শেষ হবে না। 1-4-5-9 সর্বাবস্থা শুভ লিখে নিন। বিশেষ করে জীবন 1-4-5-9 সর্বাবস্থায় শুভ। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে, চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে দ্বিতীয় সপ্তম মারক লিখুন। দ্বিতীয় সপ্তম মারক। কোমল শিশুদের মন ভেঙে দিতে পারে, মায়ের দ্বিতীয় সপ্তম ভাব হচ্ছে মারক। অবনতির দিকে ধাবিত হতে পারে, লিখছেন এটা? চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে। এমনকি লেখা হয়েছে। সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি 2-7 মারক। 2-7 মারক। পূর্ণ হয়ে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে, প্রতিটা ভুলের মাসুলও গুণাবে। সেই সঙ্গে বিশেষ করে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো দুস্তানের পরে আর দেওয়া আর লাগবে না আজকে। 2-7 মারক এটা লিখছেন তো? 13 অক্টোবর লেখা হয়েছে। দেখুন, আমাদের হচ্ছে কি মেষ লগ্নে বলা হয়েছে বুধ, শুক্র, আর কি বলা হয়েছে একটু বলুন। মেষ লগ্নের খাতাটা কেউ নেন, যার রুলসটা রাখানো হয়েছে বলুন একটু। শনি, শুক্র, বুধ হচ্ছে পাপ গ্রহ। বুধ, শুক্র, শনি হচ্ছে পাপগ্রহ। তাইলে দেখুন এখানে হচ্ছে মেষ লগ্ন সাপেক্ষে এই বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র, বুধ হচ্ছে মিথুন রাশির অধিপতি, আর বুধ হচ্ছে কন্যা রাশির অধিপতি, এবং শুক্র হচ্ছে তুলা রাশির অধিপতি, আর শনি হচ্ছে মকরের অধিপতি আর কুম্ভের অধিপতি। ঠিক আছে? তাইলে দেখুন মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি শুক্র, তাকে পাপগ্রহ বলা হয়েছে এবং মুখ্য মারক বলা হয়েছে, প্রধান মারক, তাই না? তাহলে আমরা দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাব আমাদের হচ্ছে মারক ভাব। যেহেতু শুক্র হচ্ছে দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি, তাই হচ্ছে এই মেষ লগ্নের ক্ষেত্রে মারক মানে কি মৃত্যুতুল্য ফল দিবে। মেষ লগ্নের যারা জাতক তাদেরকে মৃত্যুতুল্য ফল দিবে হচ্ছে, ফলাফল প্রদান করবে এই শুক্র। অর্থাৎ শুক্রের দশা অন্তর্দশায় ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে, সেটা অকাল মৃত্যু হতে পারে, আবার হচ্ছে যত বয়সে যত সময়ে মৃত্যু হতে পারে। আমরা যেটাকে যত সময় বলি সেটা তো ঈশ্বরের ইচ্ছা যত সময় না হতে পারে। তবে আমরা মোটামুটি একজন লোক 60-70 বয়সে মারা গেলে সেটা যত সময় বলি মৃত্যুর জন্য, 70 বছর বয়সে মারা গেলে। তো সেই 70 বছর বয়সে যদি শুক্রের দশা আসে সেটাও আসতে পারে, আবার হচ্ছে অল্প বয়সে শুক্রের দশা আসতে পারে। তো শুক্রের দশায় তার মৃত্যুতুল্য যাতনা হবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে, কারণ যেহেতু দ্বিতীয় পতি এবং সপ্তম পতি শুক্র হচ্ছে মারক। তো মেষ লগ্ন হচ্ছে এই দ্বিতীয় পতি এবং সপ্তম পতি হচ্ছে মারক গ্রহ। বুধ হচ্ছে তৃতীয় পতি এবং হচ্ছে আপনার ষষ্ঠপতি। মেষ লগ্নের তৃতীয় এবং ষষ্ঠপতি তাকে বলা হচ্ছে পাপগ্রহ। পাপগ্রহ মানে হচ্ছে কি, আপনার সে নেগেটিভ ফল দেবে। এই লগ্নে এই যে বুধ এবং দুইটা রাশি তৃতীয় এবং ষষ্ঠের অধিপতি, সে হচ্ছে মারক ফল দেবে। তো তৃতীয় ভাব হচ্ছে কি আমাদের হচ্ছে, তৃতীয় হচ্ছে আমাদের মার্কেটিং, তৃতীয় হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি, তৃতীয় হচ্ছে আমাদের শারীরিক যে বলবীর্য সেই বলবীর্য, আর ষষ্ঠ হচ্ছে আমাদের রোগ, আমাদের ঋণ। তো এই বিষয়গুলা তো আমাদের জন্য শুভ না। আমরা যদি ঋণগ্রস্ত হই সেটা আমাদের জন্য শুভ হবে না,
যদি আমরা রোগাক্রান্ত হই তাহলে সেটা আমাদের জন্য শুভ শুভ হবে না। আর এই তৃতীয় হচ্ছে বলবীর্য। যদি আপনার শরীরে বলবীর্য না থাকে, মানে আপনার শারীরিকভাবে যদি হীনবলের হন, তাহলে আপনি কি করবেন জীবনে? তো এই তৃতীয় ভাব এবং বুধ, মানে ষষ্ঠ ভাবের অধিপতি বুধ, তাকে বলা হয়েছে পাপগ্রহ, মানে সে নেগেটিভ ফল দেবে। এই লগ্নের যে কারিকুলাম, সেই কারিকুলামে সে নেগেটিভ ফল দেবে। এবার হচ্ছে শনি, দশমপতি এবং একাদশপতি। মেষ লগ্নে হচ্ছে শনি দশমপতি এবং হচ্ছে একাদশপতি। দশম হচ্ছে কর্ম, আর একাদশ হচ্ছে প্রাপ্তি, আয়, মানে কর্মের যে ফলাফল যেটা আমরা পাবো সেটা। তো এই শনিকে বলা হয়েছে পাপগ্রহ। এখানে আপনাদের হচ্ছে দেখুন লেখা আছে 210 হচ্ছে এই 3-10-11, এটা হচ্ছে উপচয় ভাব। 3-10-11 উপচয় ভাব লিখছিলেন না আপনারা? উপচয় ভাব হচ্ছে আপনার বিলম্বে ফলদাতা, ঠিক আছে? শনি জানি আমরা বিলম্বের কারক। তো এই 10 এবং 11 হচ্ছে অত্যন্ত বিলম্বে ফল দেবে, এবং সেটা ওই লগ্নের ক্ষেত্রে আপনার হচ্ছে মারক ফল দেবে। এখন কি বলা হয়েছে তারপরে? বৃহস্পতি এবং শনি যোগ রাজযোগ হবে না। কেন্দ্র এবং ত্রিকোণের যে যোগ, কেন্দ্র প্লাস ত্রিকোণ, এই কেন্দ্র ত্রিকোণের যোগ হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে রাজযোগ। কেন্দ্র এবং ত্রিকোণ যখন যুক্ত হবে তখনই রাজযোগ হবে। তাহলে এই যে কেন্দ্র হচ্ছে দশমের শনি, আর এখানে নবমের বৃহস্পতি। নবম হচ্ছে কেন্দ্র, 1-5-9 হচ্ছে কেন্দ্র ভাব। তো নবমের বৃহস্পতি আর দশম হচ্ছে কেন্দ্র। তো এই যে কেন্দ্র আর ত্রিকোণ, ধরেন এখানে বৃহস্পতি যুগ শনি হইল, বা এখানে বৃহস্পতি যুগ শনি হইল। মেষ লগ্নে চতুর্থ ভাবে বৃহস্পতি এবং শনির যোগ। তো কেন্দ্র ভাবে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ হইছে, ঠিক আছে? কিন্তু মহানন্দে লাফানোর কোনো সুযোগ নাই। ওই মেষ লগ্নে বৃহস্পতি এবং শনির এই যে যুগটা হলো কেন্দ্র ত্রিকোণ যুগ, সেটা রাজযোগ হবে না, মানে রাজযোগের ফল ব্যক্তি পাবে না এই যুগ থেকে, ঠিক আছে? আর সূক্ষ্ম মুখ্যমারক কেন, তো সেটা লিখলেনি। তো এবার মেষ লগ্নর যে রুলস গুলো আপনারা লিখলেন সেটা বুঝতে পারছেন? রাজযোগ কেন হবে না স্যার, যদি একটু মানে ক্লিয়ার করে বলতেন। রাজযোগ কেন হবে না সেটা সূত্র, এটা রুলস। এটা আমরা এটা বৃহস্পতি এবং শনির যোগ রাজযোগ কারক হবে না, এটা রুলস। মহর্ষি পরস্পর লিখেছেন, ঠিক আছে? তো মহর্ষি পরস্পরের চিন্তাধারা আমার মধ্যে নাই, তো আমরা রুলস হিসেবে এটা নিব। তবে হ্যাঁ, আমি একটা চিন্তা করতে পারি, বৃহস্পতি হচ্ছে জলকারক গ্রহ আর শনি হচ্ছে আপনার পৃথিকারক গ্রহ। মানে মাটি আর জল যখন একসঙ্গে মিশে যায় তখন কি হয়? কর্দমাক্ত হয়ে যায় না? আর সেটা মাটির গুণাগুণ থাকে না, সেখানে জলের গুণাগুণ থাকে। তো এটা হতে পারে, এটা কিন্তু আমার চিন্তা। কিন্তু মহর্ষি পরাশর কি চিন্তা করে সেটা লিখেছেন সেটা উনি জানেন। শুক্র মুখ্যমারক, এই বিষয়টা একটু। শুক্র মুখ্যমারক হচ্ছে শুক্র দ্বিতীয় পতি এবং সপ্তম পতি। আর আমরা বলেছি যে সূত্র হচ্ছে দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাব হচ্ছে মারক। যেহেতু শুক্রই হচ্ছে একমাত্র দ্বিতীয় এবং সপ্তমের অধিপতি, তাই শুক্র হচ্ছে মুখ্যমারক। মন্দ সৌম্য শনি এবং শুক্র পাপগ্রহ সত্ত্বেও শুধুমাত্র শুক্র হচ্ছে মারক গ্রহ। হ্যাঁ বলুন স্যার। বোর্ডটা ভালো মতো দেখা যাচ্ছে না স্যার। নিজের খাতায় একটা চক এঁকে নিন, তাহলে আপনার জন্য সুবিধা হবে, আরো বেশি বুঝতে পারবেন আপনি। আমি চেষ্টা করছি, কিন্তু আমার হচ্ছে ব্লু কালি, তো এর জন্য হয়তো কিছুটা কম বোঝা যাচ্ছে। স্যার উপচয় কথাটার অর্থটা কি? ওইটা উপচয়ের ক্লাস যখন হবে তখন বুঝবেন। এখন মানে আজকের এই ক্লাসটা বুঝতে গিয়ে যতটুকু বোঝার, উপচয়ে চলে গেলে তো এই ক্লাসটা বুঝতে পারবেন না। একবার সংক্ষেপে বলে দিলে ভালো হতো আর কি। আচ্ছা, গেল মেষ লগ্ন গেল। সব আলোচনায় আসবে, আপনারা জাস্ট স্টেপ বাই স্টেপ নিন। সবাই বুঝেছেন মেষ লগ্নটা? জি স্যার, এরপর পরবর্তীতে যান। আচ্ছা, তারপর হচ্ছে বৃষ লগ্ন। বৃষ লগ্নে কি বলা আছে? বৃহস্পতি, শুক্র। বৃহস্পতি এবং পাপগ্রহ কাকে বলা হয়েছে? বৃহস্পতি
শুক্র শুক্র এবং বৃহস্পতি হচ্ছে পাপগ্রহ, তাই না? এবার দেখুন, মানে এই বৃষলগ্নের অধিপতি হচ্ছে শুক্র। এই শুক্র হচ্ছে বৃহস্পতিকে যখন আপনার লগ্ন ধরবেন তখন বৃহস্পতি মানে বৃষলগ্নকে যখন লগ্ন ধরবেন তাহলে বৃষ হবে 1, ঠিক আছে, আর তুলা হয়ে যাবে 6, তাহলে তুলা ষষ্ঠ ভাব এবং হচ্ছে লগ্ন ভাব, এই ভাবের অধিপতি আপনার স্বয়ং শুক্র। সেই শুক্রকে বলা হয়েছে পাপগ্রহ। এই লগ্নে সে পাপ ফল দিবে, মানে নেগেটিভ ফল দিবে। কেন নেগেটিভ ফল দিবে? আমরা লগ্ন ভাব মানে তো অত্যন্ত ভালো, লগ্ন ভাব মানে হচ্ছে শুভ ভাব। 1, 5, 1, 4, 5, 9 হচ্ছে অত্যন্ত শুভ, সর্ব অবস্থায় শুভ। কিন্তু এখানে ষষ্ঠ ভাব হচ্ছে দুস্থানের কারক। 2, 6, এই কি বলে আপনার হচ্ছে 6, 8, 12, এই তিনটা হচ্ছে দুস্থান। তো দুস্থানের কারক যেহেতু শুক্র হয়ে গেল, এই কারণে আপনার হচ্ছে এই বৃষলগ্নে শুক্র হচ্ছে পাপ ফলদাতা বা মারক ফলদাতা। আর বৃহস্পতি, এই লগ্নে বৃহস্পতি হচ্ছে আপনার অষ্টমপতি এবং হচ্ছে একাদশপতি। তো একাদশপতি হচ্ছে উপচয় ভাব, সেটাও নেগেটিভ ভাব। উপচয় ভাবটা নেগেটিভ ভাব। আর অষ্টম ভাব সেটাও নেগেটিভ ভাব, মানে দুস্থান ভাব। তাহলে বৃহস্পতি অষ্টম ভাব এবং একাদশ ভাবের অধিপতি, সেই হিসাবে এই বৃহস্পতি এই লগ্নে পাপ ফলদাতা, নেগেটিভ ফলদাতা। শনি হচ্ছে এই লগ্নের একমাত্র রাজযোগকারক গ্রহ। তাহলে শনি কি এই লগ্নে নবমপতি এবং দশমপতি। আমরা কি বলছি? কেন্দ্র এবং ত্রিকোণ হচ্ছে রাজযোগের কারক। তো তাহলে শনি নবমপতি হিসেবে ত্রিকোণপতি আর দশমপতি হিসেবে কেন্দ্রপতি। তাহলে কেন্দ্র এবং ত্রিকোণপতি সেই শনি একাই, এই একক শনি এই লগ্নের ক্ষেত্রে একাই রাজ্যকারক। একাই রাজ্য কারক মানে কি? মানে এখানে 9টা গ্রহ আছে, 9টা গ্রহ 8টা গ্রহ যদি খারাপ থাকে আর শনি যদি একা ভালো থাকে, তাহলে এই একা শনি এই বৃষলগ্নে জাতকে রাজা বানাইতে পারে। বাকি 8টা গ্রহ মানে যে অবস্থায় থাকুক থাকে, একক শনি এই লগ্নের জাতককে রাজা বানাইতে পারে। রাজযোগ মানে হচ্ছে কি রাজার মতো। আগে তো যখন আপনার হচ্ছে জ্যোতিষশাস্ত্র প্রণীত হয়েছিল তখন সরকার ব্যবস্থা ছিল না, তখন রাজার মানে রাজ্য ব্যবস্থা ছিল, তাই মানে রাজযোগ কারক। এখন হচ্ছে কি মানে রাজতুল্য যে সম্মান, রাজতুল্য যে ধন সম্পদ, সেটা এখন মানে পাবে আর কি বর্তমান যুগে। স্যার মেষ লগ্নে স্যার বৃষলগ্নে স্যার রবি এবং শনিকে শুভ গ্রহ ধরা হয়েছে না? হ্যাঁ, আমি তো শনিরটা বললাম, আসছি রবির কথা। রবি হচ্ছে চতুর্থপতি। এই মেষ লগ্নে রবিকে বলা হয় নির্দোষ চতুর্থপতি। এই বৃষলগ্নে রবি হচ্ছে নির্দোষ চতুর্থপতি। যেহেতু রবি চতুর্থপতি অর্থাৎ কেন্দ্রপতি, এবং রবি হচ্ছে শুধুমাত্র একটি ভাবের অধীশ্বর। এই রাশিচক্রে রবি এবং চন্দ্র দুটি গ্রহ হচ্ছে একটি করে ভাবের অধীশ্বর। যেহেতু সে কেন্দ্রভাবের অধিপতি রবি, তাই এই বৃষলগ্নের ক্ষেত্রে লগ্নের অধিপতি শুক্রের কিন্তু শত্রু গ্রহ। রবি কিন্তু শুক্রের শত্রু, লগ্নেশের শত্রু এই রবি। তথাপিও এই রবি হচ্ছে বৃষলগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ। তারপরে কি বলা হয়েছে? অন্যান্য গ্রহ যদি আপনার হচ্ছে মারক লক্ষণাক্রান্ত হয় তাহলে মারক হবে, তাই না? স্যার বুঝিয়ে দেন, এটা হচ্ছে মূল কোনটা? ওই লক্ষণাত্র মানে ফাপ গ্রহ লক্ষণ আক্রান্ত হলে, অন্যান্য গ্রহ মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবেন। যেমন হচ্ছে এই বুধ, এই আপনার হচ্ছে বৃষলগ্ন সাপেক্ষে বুধ হচ্ছে দ্বিতীয় পতি এবং হচ্ছে পঞ্চম পতি। তো দ্বিতীয় পতি হিসেবে সে মারক এই লগ্নে, কিন্তু পঞ্চম পতি হিসেবে শুভ ত্রিকোণপতি। তো পঞ্চম পতি হিসেবে এই বুধ শুভ, কিন্তু দ্বিতীয় পতি হিসেবে মারক। এখন তাকে কিন্তু মারক বলা হয় নাই, বলা হয়েছে কখন? যখন মারক লক্ষণাক্রান্ত। এখন ধরুন বুধ এখানে বসে আছে, আপনার হচ্ছে রাহু যুক্ত হয়ে, মানে পাপগ্রহ যুক্ত হইল আর কি। তাহলে আপনার হচ্ছে যখনই পাপগ্রহ যুক্ত হলো, যখনই বুধ এখানে মঙ্গল যুক্ত হইলো, প্লাস হইলো মঙ্গল, তখনই সে কিন্তু মারক হয়ে গেল। বুধ আর এ লগ্নের শুভকারক গ্রহ রইল না, যদিবা সে পঞ্চমপতি, কিন্তু সে রেজাল্ট দেবে দ্বিতীয়।
ব্যাপারটা বুঝতে পারছেন? চন্দ্র চন্দ্র যদি আপনার হচ্ছে এখানে চন্দ্র মঙ্গল যুক্ত হইলো, চন্দ্র এখানে রাহু যুক্ত হইলো, কেতু যুক্ত হইলো, চন্দ্র রাহু যুক্ত হইলো, মানে মারক লক্ষণাক্রান্ত হইলো, তাহলে এই চন্দ্র এই লগ্নের ক্ষেত্রে আপনার মারক ফল দেবে। এটা কিন্তু এই যে বিষয়টা আজকের বিষয়টা সেটা কিন্তু আপনার হচ্ছে যখন আপনার প্রতিকার করবেন, এই প্রতিকারের ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে মারাত্মক ভাবে আপনি ইয়ে করবে। এই যে মেষলগ্নের যে পাপ গ্রহ গুলো আছে না, এই লগ্ন সাপেক্ষে এই পাপ গ্রহের সরাসরি প্রতিকার করা যাবে না। অর্থাৎ মেষলগ্নের জন্য কাউকে আপনি ডায়মন্ড দিতে পারবেন না, মেষলগ্নের জন্য কাউকে আপনি পান্না দিতে পারবেন না, মেষলগ্নের জন্য কাউকে আপনি নীলা দিতে পারবেন না। তেমনি ভাবে বৃষলগ্নের ক্ষেত্রে আপনি ডায়মন্ড এই লগ্নের অধীশ্বর হওয়া সত্ত্বেও ডায়মন্ড দেওয়ার ক্ষেত্রে 10 বার ভাবতে হবে, কারণ হচ্ছে তত্ত্বগত সমস্যা দেখা দেবে। এই বুধের পান্না বৃষলগ্নের ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে চিন্তা করতে হবে যে সে আপনার মারক লক্ষণাক্রান্ত হইল কিনা। যদি মারক লক্ষণাক্রান্ত হয় তাহলে এই বৃষলগ্নে বুধের পান্না দেওয়া যাবে না। তার হ্যাঁ বলুন স্যার, বৃষলগ্নে যেমন শনিদেব একাই রাজযোগকারক, এরকম কি স্যার মেষ লগ্নে কোনো ব্যাপার আছে? মানে মেষ লগ্নের ক্ষেত্রে কোনো গ্রহের এরকম কোনো কিছু আছে কি? না, মেষলগ্নের ক্ষেত্রে এমন কিছু বলা হয়নি, তবে মেষলগ্নের কাছে গুরু এবং রবি এবং বৃহস্পতি শুভ গ্রহ, তো ওই রবি আপনার তাকে দেয় আর এটা পরবর্তীতে বুঝবেন। যতটুকু আছে আপনার আমাদের ইয়েতে সূত্রে আমরা সেটুকু নিয়ে আলোচনা করব। তো রবি যেহেতু পঞ্চমপতি ত্রিকোণপতি, আর বৃহস্পতি যেহেতু নবমপতি এবং হচ্ছে আপনার এই দ্বাদশপতি, তো এটা আস্তে আস্তে আপনি ইয়ে করবেন। নবমপতি এবং পঞ্চমপতি রবি বৃহস্পতির যুগ হলে রাজ্য হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বৃষ লগ্ন গেল, আবার হচ্ছে মিথুন লগ্ন। মিথুন লগ্নের কাছে কি ক্ষেত্রে কি বলা হয়েছে? বুধ শুক্র হচ্ছে মানে শুক্র হচ্ছে একমাত্র শুভ গ্রহ, তাই না? হ্যাঁ। মিথুন লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে একমাত্র শুভ গ্রহ। মিথুন লগ্নের পঞ্চমপতি হচ্ছে শুক্র, পঞ্চমপতি শুক্র এবং সে দ্বাদশপতি, পঞ্চমপতি এবং দ্বাদশপতি। তো পঞ্চমপতি এবং দ্বাদশপতি শুক্র বলা আছে, মানে সে হচ্ছে একমাত্র শুভ গ্রহ। যদিও দ্বাদশপতি হিসেবে সে দুস্থানপতি হয়, কিন্তু সে লগ্নের দিকে গণনায় আগে পঞ্চমপতি পরে দ্বাদশপতি। আমাদের রাশি চক্র হচ্ছে বামাবর্তে ঘুরে, তো একটা মিনিট একটা ফোন নিয়ে নিচ্ছি। কান্তবাবু ক্যামেরা উল্টা কেন? কান্ত রয়, ক্যামেরা উল্টা কেন আপনার? ওই মিথুন লগ্ন থেকে গণনা করলে আপনি 1 2 3 4 5 মানে পঞ্চমটা আগে আসবে। আবার ওই যে বৃষ লগ্নের ক্ষেত্রে দেখিয়েছি যে বুধ যদি মারক লক্ষণাক্রান্ত হয় তাহলে মারক হবে, কারণ হচ্ছে যদিও বুধ পঞ্চমপতি কিন্তু প্রথমে হচ্ছে দ্বিতীয়পতি, ঠিক আছে? এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এই মিথুন লগ্নের ক্ষেত্রে হচ্ছে কি মঙ্গল, রবি মঙ্গল এবং বৃহস্পতি হচ্ছে পাপগ্রহ, তাই না? রবি হচ্ছে তৃতীয়পতি। এই মিথুন লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছে তৃতীয়পতি। তৃতীয় ভাব হচ্ছে আপনার বলবীর্যের ভাব। তো যদি বলবীর্য না থাকে তাহলে সেটা আপনার জন্য পাপ ফল দিবে। আবার বুধের কিন্তু এই যে রবি আছে না, এই মিথুন লগ্নের অধিপতি যে বুধ, সেই বুধ কিন্তু রবিকে মিত্র মনে করে, তথাপি এই লগ্ন সাপেক্ষে রবি কিন্তু পাপ ফলদাতা। এখানে গ্রহের মিত্রা মিত্র চক্র একরকম, আর হচ্ছে লগ্ন সাপেক্ষে মিত্রা মিত্রটা একটু ভিন্ন টাইপের। এই বিষয়টা আপনাদেরকে মনে রাখতে হবে। আর মঙ্গল,
মঙ্গল হচ্ছে ষষ্ঠপতি এবং মঙ্গল হচ্ছে একাদশপতি, মানে ত্রিশরাই। উপজয় ভাবকে ত্রিশরাই বলা হয়। অপজয় ভাবটা শুভ কি অশুভ একবার যেটা বলে দিতে। হ্যাঁ, অশুভ ভাব। উপচয় ভাবটা ও অশুভ ভাব। তো উপচয় ভাবে যখন আপনার মানে অধিপতি হয় তখন সেটা লগ্নের অশুভ হয়ে যায়। আচ্ছা, তাইলে মঙ্গল গেল, রবি, মঙ্গল আর বৃহস্পতি। তো বৃহস্পতি হচ্ছে সপ্তমপতি আর হচ্ছে দশমপতি। তো দশমপতি হিসেবে সে উপচয়পতি, আর কেন্দ্রপতি যদিও তথাপি সে উপচয়পতি। আর হচ্ছে আপনার সপ্তমপতি হচ্ছে ধনু, মানে ধনুর বৃহস্পতি সপ্তমপতি। তাহলে আমরা যদি মিথুন থেকে গণনা করি তাহলে আগে হচ্ছে বৃহস্পতি সপ্তমপতি, তারপর হচ্ছে দশমপতি। তো সপ্তমের মারক মানে আপনার কাছে যদি আগে মাইরা ফেলায় তাহলে তো আর আপনি পরবর্তীতে ভালো ফল কিভাবে দেবে? তো সে আগে আপনাকে মারবে, তারপর হচ্ছে আপনাকে রেজাল্ট হয়তো দিবে। কিন্তু যদি আপনি মরে বেঁচেই না থাকেন তাহলে সেই ভালো রেজাল্টের কি মানে হলো? মানে ধরেন আমি একজন লোক মারা গেল, তো মারা যাওয়ার পরে বলতেছে যে আহারে মানুষটা কত ভালো ছিল, একদম নিপাট ভদ্রলোক ছিল, কারো কোনো ক্ষতি করছে না, কারো নিন্দা মন্দ করছে না। তো লোকটাকে মাইরা যদি আপনার এই ধরনের সুনাম করে তাহলে কি সেটা ভালো হবে? তো ব্যাপারটা হচ্ছে এরকম। তাইলে আপনার মিথুন লগ্ন গেল, মানে আপনারা বুঝতে পারছেন তো? মানে আমি আপনাদেরকে বুঝতে পারতেছি তো? স্যার 2-7 তো মারক স্যার। তাহলে স্যার 2-7 যদি কোনো গ্রহ থাকে সেই গ্রহরে আমরা অ্যাক্টিভেট করবো না স্যার, এরকম? হ্যাঁ, না 2-7 যে গ্রহ থাকে সেটা না, 2-7 যে অধিপতি সেই 2-7 দ্বিতীয় পতি এবং সপ্তমপতি যেহেতু মারক, তাহলে এই মারকের যে অধিপতি গ্রহটা আছে সেই গ্রহের যখন প্রতিকার আপনারা করবেন তখন তো তার মৃত্যু ঘনিয়ে আসার সম্ভাবনা আছে। তো এই বিষয়টাকে বিবেচনায় নিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কর্কট লগ্ন। কর্কট লগ্নের অধিপতি হচ্ছে চন্দ্র। কর্কট লগ্নের ক্ষেত্রে কি বলা আছে? আর মিথুন লগ্নের ক্ষেত্রে এই যে চন্দ্র, তাকে বলা হয়েছে কিন্তু মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবে। মানে ওই চন্দ্র যদি পাপগ্রহ দ্বারা পীড়িত হয়, পাপগ্রহের সাথে যদি সংযোগ করে তাহলে সে মারক বলে বিহিত হবে, মারক লক্ষণাক্রান্ত বলে বিবেচিত হবে। ধরেন এখানে রাহু যুক্ত হয়েছে, মানে মারক লক্ষণাক্রান্ত হয়েছে। মারক লক্ষণাক্রান্ত কিভাবে হয় সেটা আপনারা বুঝতে পারছেন তো? লক্ষণাত্মক ওইটা একটা আর একটু সামান্য একটু বুঝে দেন তো, মানে এটা বুঝতে পারছেন? মানে যখনই এই মারক লক্ষণাক্রান্ত বলা হয়েছে যে মিথুন লগ্নের ক্ষেত্রে চন্দ্র মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবে। তো মারক লক্ষণাক্রান্ত আমরা কিভাবে বুঝবো? যখন পাপগ্রহ দ্বারা পীড়িত হবে। ঠিক আছে, মানে চন্দ্র যেভাবে আজকে পঞ্জিকা অনুসারে গ্রহ সন্নিবেশ করবো, তখন আপনার মূল ইয়ার সাথে যখন এই গ্রহ সন্নিবেশের মধ্যে একটা গ্রহ এখানে ঢুকে যাবে তখন এটা মারক আক্রান্ত হবে। এইভাবে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি লিখলাম এখানে চন্দ্র এবং রাহু, মানে ওই চন্দ্রের সঙ্গে যখন পাপগ্রহ একসাথে হয়ে যাবে। ঠিক আছে না? না স্যার, আমি বলছি যে এখানে যে এই কর্কটের চন্দ্র থাকুক বা অন্যভাবে থাকুক, সে চন্দ্রের সাথে যদি কোনো পাপগ্রহ থাকে তখন মারক হবে নাকি? হ্যাঁ, রাইট, ইউ আর রাইট। আপনার চন্দ্র আপনার এখানে থাকুক, চন্দ্র এখানে থাকুক, সে পাপগ্রহ দ্বারা পীড়িত হলেই সেটা চন্দ্র মারক লক্ষণাক্রান্ত হয়ে গেল। ঠিক আছে। গ্রহ সন্নিবেশ অনুযায়ী মানে 3 রবি এইভাবে যদি আছে এরকম আর কি, মানে 3 রবি এইভাবে আর কি, মানে পঞ্জিকার বাম পাশে স্যার যে বাম কর্নারে যেটা কলাম আছে স্যার গ্রহ সন্নিবেশ, এইভাবে যদি গ্রহ সন্নিবেশের মধ্যে হয় এইভাবে হবে আর কি স্যার, তাই না স্যার? ভাবের অধিপতি কি আপনি জানেন না? কোন ভাবের অধিপতি কোন গ্রহ? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। তাহলে তো সপ্তম ভাবে যদি গ্রহ বসে সেইটা কি মারক হয়ে যাবে? সপ্তম ভাবে কোন গ্রহ বসলে সে মারক হবে না। সপ্তম ভাবের অধিপতি হচ্ছে মারক। ভাবের অধিপতি সপ্তম ভাব, আপনার লগ্ন সাপেক্ষে যে ভাবটি দ্বিতীয় এবং সপ্তম ভাব হচ্ছে মারক। আচ্ছা, এবং দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি যে গ্রহ সেই গ্রহটি মারক। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। রাহু গ্রহের সঙ্গে বসলে মারক হবে, যদি রাহুর দৃষ্টি পড়ে ওই গ্রহে তখন কি মারক হবে? সংযোগ, দৃষ্টি না, সংযোগ, সহযোগ আর কি। সংযোগ বলতে একসাথে বসলে সংযোগ হয়, তাই তো? আমি কথাটাকে সংশোধন করে লিখুন সহযোগ। অন্য ঘর থেকে দৃষ্টি দিলে রাহু যদি দৃষ্টি দেয় ওই গ্রহের উপর
কি না, সংযোগ হবে হবে? না, হবে না, দৃষ্টিতে হবে না, সহযোগ লিখে নিন। সহযোগ লিখলে আপনি 2 বছর পরে খাতা উল্টালেও আপনার আর ভুল হবে না। সহযোগ মানে একসাথে সহ অবস্থান করলে। স্যার 1-4-5-9 সর্বাবস্থায় শুভ, 1-4-5-9 ঘর শুভ নাকি 1-4-5-9 মানে অধিপতি শুভ? 1-4-5-9 বাপ শুভ, বাপ। মানে 1-4-5-9 যে ঘরটা, এই ঘরগুলাই শুভ। হ্যাঁ, ঘরগুলো শুভ। স্যার মিথুন লগ্নে কোন কোন গ্রহ পাপ আক্রান্ত হলে পাপ গ্রহ পাপ ফল দেবে, এটা বলছিলেন কি? মিথুন এটা লগ্নে আপনারা কোন অন্য কোন গ্রহ? অন্য অন্য যারা নোট করেছে তাদের কাছে লিখে নিয়েন পরে। ঠিক আছে। আচ্ছা, এবার মিথুন লগ্ন শেষ হলো, কর্কট লগ্ন। কর্কট লগ্ন হচ্ছে আপনার, কর্কট লগ্নে পাপগ্রহ কি কি লিখছেন? বুধ শুক্র। বুধ এবং শুক্র হচ্ছে পাপগ্রহ, তাই না? তাহলে বুধ হচ্ছে তৃতীয়পতি আর হচ্ছে দ্বাদশপতি। তো আপনারা তো এটা বুঝেই গেছেন, তৃতীয়পতি হচ্ছে আপনার হচ্ছে বলবীর্যের জায়গা। আবার যদি একটু ভিন্নভাবে দেখেন, বাবদবগম সূত্রে বলা আছে, যেমন এই যে আপনার কর্কট লগ্ন হচ্ছে 1, তো এটার হচ্ছে সপ্তম ভাব হচ্ছে এটা, অষ্টম ভাব হচ্ছে এটা, ঠিক আছে? তো অষ্টম ভাব হচ্ছে আমাদের মৃত্যু, মানে অষ্টম থেকে আমরা মৃত্যু বিচার করি। এবার অষ্টম থেকে যদি গণনা শুরু করুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তৃতীয় ভাব হচ্ছে অষ্টমের অষ্টম, ঠিক আছে? তো অষ্টমের অষ্টম হওয়ার কারণে সেই তৃতীয় ভাব কিন্তু আমাদেরকে মারক ফল দিয়ে দেয়। তো এই বুধ হচ্ছে তৃতীয়পতি এবং দ্বাদশপতি। দ্বাদশপতি হিসেবে তো আপনারা বুঝতেই পারেন যে যেহেতু সে দুস্থান, তো দুস্থানের অধিপতি, আর এদিকে যে তৃতীয় স্থানের অধিপতি, কোনোভাবেই তার কোনো শুভত্ব নাই এই কর্কট লগ্নের ক্ষেত্রে। আচ্ছা, এবার হচ্ছে কর্কট লগ্নের শুক্র। শুক্র হচ্ছে চতুর্থপতি, কেন্দ্র অধিপতি, সে কিন্তু শুভ যেহেতু কেন্দ্রপতি, কিন্তু আবার হচ্ছে সে এখানে একাদশপতি। এখন আপনার হচ্ছে একটা প্রশ্ন থেকে যায় যে এখানে তো আগে চতুর্থপতি, পরে হচ্ছে একাদশপতি, তো চতুর্থ ভাব সর্ব অবস্থা শুভ ভাব, তাহলে এখানে এই শুক্রকে কেন মারক বলা হলো? ঠিক আছে, তো এখানে একটা হচ্ছে আপনার এই যে তুলা রাশিটা, সেটা তো হচ্ছে বায়ু রাশি, আর এই যে কর্কট রাশি সেটা হচ্ছে জলরাশি। আপনি জলে যখন বায়ুর বেগ বেড়ে যায় তখনই কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, তাই না? তো মেবি এই তুলা এবং এই যে কর্কট, এই দুইটা এখানকার যে চন্দ্রের সাথে এই শুক্রের যে এই সম্মেলনটা করা হয়েছে, সন্নিবেশটা করা হয়েছে, যে শুক্র হচ্ছে এই লগ্নের পাপগ্রহ, তা এই কারণে হতে পারে মেবি। ঠিক আছে, এটা তো ঋষি পরামর্শ করেছেন, সূত্রটা করেছেন। তো আমি যতটুকু মানে রাশি চক্রটা বুঝি সেটা দিয়ে আমি নিজেও একটু দ্বিধায় ছিলাম। তো পরে আমি দেখলাম যে বায়ু রাশি আর এটা যেহেতু জলরাশি, মেবি এই কারণে সেটা হয়েছে। কারণ বায়ুর দ্বারা তো জল মারাত্মকভাবে ঘূর্ণি সৃষ্টি হয়, তো সেই সৃষ্টির কারণে হয়তো বা সেটা মারক হলো। মারক হয়নি, মানে পাপগ্রহ। এখন হচ্ছে আপনার হচ্ছে মারক হচ্ছে শনি। তো শনি কেন মারক সেটা তো আর আপনাদেরকে বোঝাতে হবে না, কারণ কর্কট লগ্নের হচ্ছে সপ্তমপতি শনি, অষ্টমপতি। সপ্তমপতি হিসেবে সে মারক, প্রথমেই সপ্তমপতি সে মারক, আবার অষ্টমপতি মানে হচ্ছে সে দুস্থানের অধিপতি, তো মারক এটা তো আর বলা লাগে না। আচ্ছা, এখানে হচ্ছে এই কর্কট লগ্নের রবি এবং হচ্ছে কি বলে মঙ্গল এবং বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি শুভ গ্রহ, তাই না? নাকি রবি সম্বন্ধে কিছু বলা হয়নি? কি বলা হয়েছে? শুভ গ্রহ কি বলা হয়েছে একজন বলুন? মঙ্গল বৃহস্পতি শুভ গ্রহ, মঙ্গল বৃহস্পতি, শুধু মঙ্গল বৃহস্পতি বলা হয়েছে, তাই না? হ্যাঁ, মঙ্গল বৃহস্পতি। হ্যাঁ, তাহলে দেখুন আপনার এই মঙ্গল হচ্ছে পঞ্চমপতি এবং হচ্ছে দশমপতি। তাহলে পঞ্চমপতি হিসেবে সে কেন্দ্রপতি, আর দশমপতি হিসেবে হচ্ছে ত্রিকোণ, মানে পঞ্চমপতি হিসেবে ত্রিকোণপতি, আর দশমপতি হচ্ছে কেন্দ্রপতি। তো কেন্দ্র ত্রিকোণপতি মঙ্গল, সে হচ্ছে এই কর্কট লগ্নের ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ। ঠিক আছে,
আর বৃহস্পতি ষষ্ঠপতি আর হচ্ছে নবমপতি। এখন যদি বৃষ লগ্নের ক্ষেত্রে মিথুন লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি, বৃষ লগ্নের ক্ষেত্রে শুক্র লগ্নপতি হওয়া সত্ত্বেও ষষ্ঠপতি হওয়ার কারণে আপনার পাপগ্রহ হয়ে গেল। কিন্তু দেখুন আবার কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি, তো ষষ্ঠপতি এবং নবমপতি হওয়া সত্ত্বেও এই বৃহস্পতিকে আপনার কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু শুভগ্রহ বলা হয়েছে। তাহলে কেন বলা হলো সেটা বলা হলো এই কারণে যে বৃহস্পতির যে চরিত্র সেটা হচ্ছে গুরুবাচক চরিত্র। ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের শত্রুর ভাব, ষষ্ঠ ভাব হচ্ছে ঋণের ভাব, ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের পীড়ার ভাব। তো বৃহস্পতি চরিত্র কিন্তু সেটা না, বৃহস্পতি হচ্ছে গুরু। গুরু কাউকে পীড়া দেয় না, গুরু হচ্ছে মানুষকে পীড়া থেকে বরঞ্চ উদ্ধার করে। তাই ওই বৃহস্পতির ক্ষেত্রে নবম ভাবটাকে প্রাধান্য দেওয়া হয়েছে যে না, সে নবম ভাবেরই ফল দেবে। আর তার চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে সে গুরু, সে দেবতাদের গুরু। তাহলে এই কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি যদিও ষষ্ঠপতি প্রথমে, তথাপি নবমপতি হওয়ার কারণে সে হচ্ছে শুভ গ্রহ। তাহলে কর্কট লগ্ন গেল। এবার সিংহ লগ্ন। সিংহ লগ্নের ক্ষেত্রে হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, এই তিনটা হচ্ছে শুভ গ্রহ, তাই তো? মঙ্গল বৃহস্পতি, শুধু মঙ্গল বৃহস্পতি বলা তো, মঙ্গল এবং বৃহস্পতি, এই তো? মঙ্গল বৃহস্পতি শুভ গ্রহ, মঙ্গল বৃহস্পতি শুভ গ্রহ। তাইলে মঙ্গলের ক্ষেত্রে তো আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থপতি এবং নবমপতি। নবম হচ্ছে ত্রিকোণ আর চতুর্থ হচ্ছে কেন্দ্র, কেন্দ্র ত্রিকোণের যুগ সেই মঙ্গলের মধ্যে আছে। তো সে শুভ গ্রহ, রাজ্য কারক গ্রহ সবই এই সিংহ লগ্নের ক্ষেত্রে। বৃহস্পতি আগে পঞ্চমপতি, পরে অষ্টমপতি। তো সে বৃহস্পতি সর্বাবস্থা শুভ ফলদাতা হয়, লগ্নের যদি শুভ হয়। তাহলে বৃহস্পতি পঞ্চমপতি হওয়ার কারণে সে শুভ ফল দেবে। আচ্ছা, তাহলে এই লগ্নের পাপগ্রহ কে কে? বুধ, শুক্র। বুধ, শুক্র। বুধ হচ্ছে দ্বিতীয় পতি আর শুক্র হচ্ছে তৃতীয় পতি। তো দ্বিতীয় পতি হিসেবে বুধ মারক ফল দেবে, সেটা স্বাভাবিক। একাদশপতি বুধ, সে হচ্ছে উপচয় কারক। আর তৃতীয় দশমপতি শুক্র হচ্ছে তৃতীয় দশমপতি। তৃতীয় ভাব কেন মারক ফল দেয় সেটা দেখলাম আমরা। তৃতীয় ভাব বলবীর্য কারক। আবার হচ্ছে বাবাদ ভাব উনচত্রে, অষ্টমের অষ্টম ভাব হচ্ছে তৃতীয় ভাব। আচ্ছা, মুখ্য মারক কে? শনিকে কি বলা হয়েছে? শনি, শনির ব্যাপারে কিছু বলা হয়নি স্যার, এখানে ব্যাপারে বলা হয় নাই। শনি এই লগ্নেও মুখ্য মারক শনি, সিংহ লগ্নেও মুখ্য মারক হচ্ছে শনি। শনি হচ্ছে এই লগ্নে ষষ্ঠপতি এবং সপ্তমপতি। ষষ্ঠপতি হিসেবে সে দুস্থানের অধিপতি, আর সপ্তমপতি হিসেবে সে সরাসরি মারকপতি। শনি হচ্ছে এই লগ্নের মুখ্য মারক। সম্মেলনটা হচ্ছে নভেম্বরের 12 তারিখে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে কন্যা লগ্ন। খুলনায়। কন্যা লগ্নের ক্ষেত্রে হচ্ছে আপনার কি বলা হয়েছে? হ্যাঁ, জ্যোতিষে বৃহস্পতি, শুক্র, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, তাই তো? চন্দ্রমঙ্গল বৃহস্পতি স্যার। একাদশপতি হচ্ছে চন্দ্র, আর মঙ্গল হচ্ছে তৃতীয় পতি এবং হচ্ছে অষ্টম পতি। ব্যাপারটা আপনারা বুঝে গেছেন। বৃহস্পতি চতুর্থ পতি এবং হচ্ছে আপনার সপ্তম পতি। বৃহস্পতি চতুর্থ পতি এবং সপ্তম পতি। এখানে বৃহস্পতি চতুর্থ পতি হিসেবে কেন্দ্রপতি এবং সপ্তম পতি হিসেবে কেন্দ্রপতি। তো এখানে আপনার প্রশ্ন হতে পারে যে বৃহস্পতি চতুর্থ এবং সপ্তম পতি হয়ে সে পাপগ্রহ এবং প্রধান মারক, প্রধান মারক লিখছেন না? কন্যা লগ্নে বৃহস্পতি প্রধান মারক বৃহস্পতি। হ্যাঁ, সপ্তম পতি যদিও আমরা মারক বলি, কিন্তু আগে চতুর্থ পতি সে কেন্দ্রপতি। এখানে মারক হওয়ার কারণ হচ্ছে বৃহস্পতির কেন্দ্রপতিত্ব দোষ আছে। স্যার বোঝা যাচ্ছে না, বৃহস্পতির কেন্দ্রপতিত্ব দোষ আছে। বৃহস্পতির কেন্দ্রপতিত্ব দোষ আছে, বৃহস্পতির কেন্দ্রপতিত্ব দোষ আছে। অর্থাৎ হচ্ছে যে কোনো ব্যক্তির লগ্নে বৃহস্পতি যদি কেন্দ্রভাবে অবস্থান করে,
তাহলে সেই বৃহস্পতি দোষযুক্ত হয়। ঠিক আছে। কথাটা ক্লিয়ার করতে পারছি? আরেকবার বলুন স্যার। মানে যে কোনো লগ্নের চতুর্থে যদি বৃহস্পতি অবস্থান করে, সপ্তমে যদি বৃহস্পতি অবস্থান করে, দশমে যদি বৃহস্পতি অবস্থান করে, সেক্ষেত্রে বৃহস্পতির কেন্দ্রপতিত্ব দোষ থাকে। অর্থাৎ কেন্দ্রভাবে বৃহস্পতি অবস্থান করলে তার কেন্দ্রপতিত্ব দোষ হয়, যে কোনো লগ্নে, তাই তো? হ্যাঁ। এবং ওই কেন্দ্রপতিত্ব দোষের হেতু আপনার হচ্ছে কন্যা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে মুখ্য মারক। সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 14 অক্টোবর, শুক্র হচ্ছে এই লগ্নের রাজ্যকারক গ্রহ বা শুভ গ্রহ, তাই না? শুক্র হচ্ছে এই লগ্নের রাজ্যকারক গ্রহ, দ্বিতীয় পতি হিসেবে মারক, কিন্তু নবম পতি। আপনার যখন আমাদের এই স্বপনদা আপনাদেরকে বলছিল, তখনই কিন্তু বলছিল যে কন্যা লগ্নে শুক্র হচ্ছে শুভকারক গ্রহ, আবার বলছে শুক্র হচ্ছে মারক গ্রহ। তো একই কথা মানে বিপরীত ধর্মী হয়ে যায়। দ্বিতীয় পতি হিসেবে শুক্র মারক, অর্থাৎ কন্যা লগ্নের যদি কারো কন্যা লগ্নের চার্ট আপনারা পান, সেখানে শুক্র যদি দ্বিতীয় অবস্থান করে, তাহলে সে মারক ফলই দিবে। কন্যা লগ্নের শুক্র যদি তুলা রাশিতে অবস্থান করে কোন কন্যা লগ্নের চার্টে, এটা লিখে রাখুন, কন্যা লগ্নের চার্টে যদি শুক্র দ্বিতীয় অবস্থান করে, তাহলে সেটা ওই ব্যক্তিকে মারক ফল দিবে। ওই মুখ্য মারক যেটা, সেই মুখ্য মারকের ফল দিবে। আবার হচ্ছে যখন এই শুক্র হচ্ছে আপনার পঞ্চমে অবস্থান করবে, যখন সে চতুর্থে অবস্থান করবে, যখন সে আপনার নবমে অবস্থান করবে, যখন সে দশমে অবস্থান করবে, তখন কিন্তু সে শুভ ফল দেবে। আর বুধ এবং শুক্রের সংযোগ, সেটা হবে রাজ্যকারক। ধরেন পঞ্চমে বুধ প্লাস শুক্র, আর সব জায়গাতে বুধ শুক্রের যদি রাজ্য হবে না, তাহলে পঞ্চমে হবে, কারণ হচ্ছে এটা বুধেরও মিত্র ক্ষেত্র, শুক্রেরও মিত্র ক্ষেত্র, এখানে হবে রাজ্য। যদি এই নবমে যদি হয় রাজ্য হবে, যদি মিথুনে হয় বুধ শুক্রের যোগ, তাহলে রাজ্য হবে। এই বুধ শুক্রের যোগ রাজ্য হবে, মানে যে কোনো ভাবে বুধ শুক্রের যোগ রাজ্য হবে না। কারণ আপনার এই যে তুলা রাশিতে বুধ শুক্রের যোগ হয়, বলা আছে তুলা রাশিতে শুক্র অবস্থান করলে আপনার হচ্ছে সে মারক ফল দিবে। আবার যদি বুধ যুক্ত হয়ে গেল, তাহলে সে শুভ ফল দিয়ে দিবে? এটা দ্বৈত চরিত্র হয়ে যায় না, হবে না। বুধ শুক্রের যোগ ওই পঞ্চমে দিবে, নবমে দিবে, দশমে দিবে। আর কি বলা হয়েছে, অন্যান্য গ্রহ যদি মারক লক্ষণাক্রান্ত হয়, তাহলে মারক ফল দেবে। তাহলে মারক লক্ষণাক্রান্ত আপনারা কিভাবে হয় জানেন? মানে যে কোনো গ্রহ যখন পাপক গ্রহ দ্বারা পীড়িত হয়, তখনই সেটা মারক লক্ষণাক্রান্ত হয়। এবার তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে হচ্ছে আপনার শুভ গ্রহ কে কে বলা হয়েছে? শনি ও বুধ। শনি বুধ, শনি এবং শনি বুধ। শনি, হ্যাঁ, শনি এবং বুধ। তাহলে আপনার হচ্ছে কি দেখুন, তুলার ক্ষেত্রে আপনার